এটা পঞ্চম জর্জ অর্থাৎ জর্জ দ্য ফিফথের ছবি সম্বলিত 1913 সালের একটা রূপোর টাকা। ঠিক এইরকম আরেকটা রূপোর টাকা যেটা কুইন ভিক্টোরিয়ার ছবি সম্বলিত 1944 সালের, সেটা আপাতত একটা এক্সিবিশনে দেওয়া আছে বলে এখানে দেখাতে পারলাম না। এই দুটো কয়েনকে কেন্দ্র করে আমার জীবনের সাথে একটা রোমহর্ষক ঘটনা জড়িয়ে আছে, যে ঘটনাটা আজকে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। আমার ব্যক্তিগতভাবে নিউমিসম্যাটিক অর্থাৎ বিভিন্ন দেশের বিদেশের পুরনো কয়েন এবং মুদ্রা জমানোর অল্প বিস্তর শখ আছে বলাটা ভুল, ছিল। বিরাট কিছু বড় মাপের হয়তো নই, কিন্তু সামান্য কিছু সংগ্রহ বড় বড় নিউমিসম্যাটিকদেরও তাক লাগিয়ে দিতে পারে। এই পুরনো মুদ্রা সংগ্রহকে কেন্দ্র করেই একবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছিল আমার সাথে। আজকে সেই কথাটাই আমার সমস্ত পুরনো বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করব। আমার ভদ্রেশ্বর নিবাসী এক মেসোমশাইয়ের নিউমিসম্যাটিকের শখ ছিল। তিনি তার সংগ্রহ আমাকে দিয়েছিলেন। মামার বাড়ি থেকে কিছু পুরনো কয়েন পেয়েছিলাম। এইগুলো থেকেই পুরনো মুদ্রা আর নোট সংগ্রহের একটা নেশা একসময়ে ভয়ানকভাবে আমার উপরে চেপে বসেছিল। শখটা মাত্রা ছাড়া হয়ে ওঠে 90-এর দশকের একদম শেষের দিকে। তখন ব্যারাকপুরে একটা টেকনিক্যাল ট্রেনিংয়ের জন্য আমি সেখানে গেছিলাম। সময়টা 1997-1998 এইরকম হবে। এক পক্ষকাল অথবা 1 মাস অন্তর আমি বাড়ি ফিরতাম। 2-3 দিন থেকে আবার চলে আসতাম। আমার সাথে আমার বন্ধু তপন ঘোষও ওই ট্রেনিংয়ের সুযোগ পেয়েছিল। আমরা একসাথেই চিত্তরঞ্জন থেকে ব্যারাকপুর যেতাম আর ব্যারাকপুর থেকে চিত্তরঞ্জন ফিরতাম। সেই রকমই এক দুপুরবেলায় বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্যে ব্যারাকপুর ফেরিঘাট থেকে শেওড়াফুলি স্টেশনের দিকে ভটভটিতে চেপে রওনা দিলাম। ভটভটিতে চড়েছি। উদ্দেশ্য শেওড়াফুলি স্টেশন থেকে বর্ধমান লোকাল ধরব। ভটভটিতে একজন মৌসম্বিওয়ালা মৌসম্বি বিক্রি করছিল। এই ধরনের বিভিন্ন হকার ভটভটিতে তাদের জিনিসপত্র বিক্রি করে। যাই হোক, সেই মৌসম্বিওয়ালার কাছ থেকে আমি গোটা কয়েক মৌসম্বি কিনেছিলাম ট্রেনে খেতে খেতে যাব বলে। বাড়ি যাচ্ছি, তাই মেজাজ বেশ ফুরফুরেই ছিল। যথাসময়ে শেওড়াফুলি থেকে ট্রেনে উঠলাম। ট্রেন যখন ব্যান্ডেলে এসে থামলো তখন এক ঝটকায় অনেকটাই ফাঁকা হয়ে গেল। আমার মনে হলো এইবার মৌসম্বিগুলো সদ্গতি করি। আমার মৌসম্বি খাওয়ার একটা নিজস্ব স্টাইল আছে। আমি আর 5 জনের মতন ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটে 2 ফালি 4 ফালি করে মৌসম্বি খাই না। আমি মৌসম্বি খাই অনেকটা কমলা লেবুর মতো। খোসাটাকে ছাড়িয়ে নিই, তারপরে ওপরে মোটা সাদা অংশ বা স্তরটাকে সাবধানে তুলে ফেলে ঠিক কমলা লেবুর মতোই একটা একটা করে কোয়া ছাড়িয়ে ছাড়িয়ে মৌসম্বিও খাই। একটু পরিশ্রম হয়, কিন্তু গোটা ফাইবারটাই উদরস্থ হয়। সেইভাবেই আস্তে আস্তে মৌসম্বিগুলোকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম আমার মুখোমুখি বসা এক ভদ্রলোক একদম সোজা আমার দিকে চেয়ে আছেন আর স্মিত হাস্য মুখে আমার খাওয়া লক্ষ্য করছেন। কখন কোন স্টেশন থেকে ইনি উঠেছেন লক্ষ্যই করিনি, তবে ট্রেনে উঠবার সময়ে আমার সামনের আসনে কিন্তু ইনি ছিলেন না। ভদ্রলোকের চেহারা ছোটোখাটো, রোগাটে গড়ন, মাথায় টাক, মাঝবয়সী।
হাসিটা কিন্তু ভীষণ অমায়িক আর মিষ্টি। আমার চোখও ওনার মুখে গিয়েই আটকে গেল ওনার ওই হাসির কারণে। উনি প্রথম কথা বললেন, আমি তোমার খাওয়াটা লক্ষ্য করছিলাম। এইভাবেও যে মৌসম্বি খাওয়া যায় সেটা তোমাকে না দেখলে তো জানতেই পারতাম না। ভদ্রলোক আমাকে একদম প্রথমেই তুমি বলে সম্বোধন করলেন। ভদ্রলোকের চেহারা ছোটোখাটো হলেও গলার আওয়াজ কিন্তু বেশ ভরাট আর গুরু গম্ভীর। এক কথা দুই কথা করে আলাপ শুরু হলো। নিজের নাম বললাম, কি করছি তাও জানালাম। উনি নিজের নাম আমাকে জানালেন, সাধন দত্ত, পেশায় শিক্ষক, কর্মস্থল হুগলি গার্লস স্কুল। স্কুলের নামটা ভুলও লিখতে পারি, কিন্তু গার্লস স্কুল শব্দটা স্পষ্ট মনে আছে। ছুটি নিয়ে বর্ধমানে নিজের বাড়িতে যাচ্ছেন। মানুষটা শিক্ষক শুনে স্বাভাবিকভাবেই ওনার প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেল। ছাড়ানো মৌসম্বি ওনাকে অফার করলাম। উনি বিন্দুমাত্র ভনিতা না করে নিলেন। তারপরে খেতে খেতে বললেন, বুঝলে আনন্দ, এই যে তুমি একটা নিজস্ব উদ্ভাবনী ক্ষমতায় মৌসম্বি ছাড়িয়ে খাচ্ছিলে, এটা একটা আর্ট, এটা একটা শিল্প, আর এটাই দেখার বিষয়। এই যে দেখো, আমরা যখন জুতো সেলাই করতে দিই, ছাতা সেলাই করতে দিই, বাজারে ধোসা খাই, এইগুলো প্রিপেয়ার করার বা হওয়ার সময়ে আমরা সেই কাজগুলোর দিকে এক দৃষ্টে চেয়ে থাকি কেন বলো তো? কারণ এই সবগুলোই এক একটা উঁচু মানের আর্ট। এমনকি রাজমিস্ত্রিদের কাজটাও আদতে একটা শিল্পই, বুঝলে? শেক্সপিয়ার বলেছেন পৃথিবীটা হলো একটা রঙ্গমঞ্চ, আর আমি বলি পৃথিবীটা হলো একটা ক্যানভাস, যেখানে শ্রমিক দিন রাত হরেক শিল্পের জন্ম দিয়েই চলছে। আমি তো ততক্ষণে মুগ্ধ হয়ে গেছি ওনার কথাবার্তায়। তারপরে আরও কিছুক্ষণ কথাবার্তার পরে ওনার কথাবার্তার ধরন দেখে জিজ্ঞাসা করেই ফেললাম, আপনি কি লেফটিস্ট, মানে মতাদর্শগতভাবে বামপন্থী? উত্তরে উনি বললেন, সক্রিয় রাজনীতি করি না, তবে বাম মতাদর্শের সমর্থক তো নিশ্চয়ই। এখান থেকেই কেমন করে জানি না রাজনৈতিক প্রসঙ্গ উঠল। আমার তখন বয়স অল্প, তাই নিজের রাজনৈতিক পরিচয় আমি বেশ জাঁক করেই দিলাম। আমাকে যারা চেনেন জানেন, তারা জানেন যে আমি সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া অর্থাৎ SUCI কমিউনিস্ট দলের সাথে সক্রিয়ভাবে যুক্ত। ওনাকেও আমি সেই পরিচয়টা দিলাম। আসলে তখন আমি অ্যাকচুয়ালি SUCI এর ছাত্র সংগঠন AIDSOর সাথে যুক্ত ছিলাম। দেখলাম উনি বেশ খুশি হলেন। বললেন, তোমাদের দলের সুকোমল দাশগুপ্তর সাথে আমার খুব ভালো পরিচয় আছে। আমি তো আরও প্রভাবিত হয়ে গেলাম। কিছুক্ষণ কথাবার্তার পর জিজ্ঞেস করলাম, স্যার আপনি কোন সাবজেক্ট পড়ান? উনি বললেন, হিস্ট্রি। ইতিহাস ছাত্র জীবনে আমারও খুব প্রিয় সাবজেক্ট ছিল, তাই ইতিহাসের রাজনৈতিক ঘটনাবলী নিয়ে কিছু কথাবার্তা শুরু হলো। আর ঠিক এই জায়গা থেকেই কেমন করে জানি না নিউমিসম্যাটিকের প্রসঙ্গ উঠে এলো। আমার পুরনো আর বিদেশি মুদ্রা সংগ্রহের হবি আছে জেনে উনি আমার সংগ্রহ সম্পর্কে জানতে চাইলেন। যা যা মনে ছিল আর তার উপরে যা জ্ঞানগম্যি ছিল সবই নিজের মতো করে ওনাকে বোঝালাম। উনি দেখলাম বেশ ইমপ্রেসড। তারপর উনি বললেন যে ওনার কাছে ব্রিটিশ আমলের জর্জ দ্য ফিফথ এবং কুইন ভিক্টোরিয়ার দুটো রুপোর 1 টাকার কয়েন আছে। আমার তো শুনেই চোখ চকচক করে উঠল। কিন্তু আমি জানতাম যে এগুলো ভীষণ দুষ্প্রাপ্য না হলেও মোটামুটি বিরল। এগুলো পাওয়া আমার সাধ্যের বাইরে। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে উনি বললেন,
দেখো আনন্দ, আমি অকৃতদার লোক, আমার সেই অর্থে নিজের কেউ নেই। এতক্ষণ ধরে কথাবার্তা বলে তোমাকে একটা বেশ ভালো ছেলে বলেই আমার মনে হচ্ছে। আমি কয়েন দুটো তোমাকে দিয়ে দিতে পারি যদি তুমি চাও, বাট মূল্যের বিনিময়ে। দুটো কয়েনই আমার ঠাকুমার স্মৃতি, আমার আত্মীয় পরিজনেরা এগুলোর মূল্য বুঝবে না। আমি চাই এগুলো কোনো উপযুক্ত হাতে থাকুক। আমি তো বিস্মিত হয়ে গেলাম। ভদ্রলোক বলেন কি? আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, কত দাম স্যার? উনি বললেন, দুটো কয়েন মিলে ৩,০০০ টাকা দিতে হবে। ৩,০০০ টাকা! আমি নিরাশ হয়ে গেলাম, কারণ আমার মাসিক খরচ ছিল ১,৫০০ টাকা। সেটাই বাবা আমাকে দিতেন, আর আগের মাসের কিছু বেঁচে যাওয়া টাকা মিলিয়ে বড় জোর ১৮০০ থেকে ২,০০০ টাকা হতে পারে। আমি ২,০০০ টাকার বিনিময়ে ওনার কাছে কয়েন দুটো চেয়েছিলাম, কিন্তু উনি দেখলাম বেশ দৃঢ়ভাবেই বললেন, সরি আনন্দ, ৩,০০০ টাকার কমে আমি কয়েনগুলো তোমাকে দিতে পারবো না। আমি আর এই নিয়ে কথা বাড়ালাম না। প্রসঙ্গ পাল্টে গেল। গল্পে গল্পে কখন যে শক্তিগড় পেরিয়ে গাংপুর চলে এসছে বুঝতেই পারিনি। গাংপুরের পরেই বর্ধমান। সবার নামার তোড়জোড় শুরু হলো। উনি বললেন, সম্ভব হলে আমার বাড়িতে আসিস একবার। একাই থাকি, এলে ভালো লাগবে। ইতিমধ্যে কখন যে উনি আমাকে তুমি থেকে তুই বলা শুরু করে দিয়েছেন বুঝতেই পারিনি। আমি বললাম, অবশ্যই যাব, আপনি ঠিকানাটা দিন স্যার। উনি মানিব্যাগ থেকে একটা পুরনো রেস্টুরেন্টের বিল বার করে তার পেছনে নিজের বাড়ির ঠিকানা লিখে দিলেন। তারপরে মৌখিকভাবে আমাকে বললেন, হুগলি স্টেশনে নেমে প্রতাপপুর ডাকঘরের দিকে যাবি। সেখান থেকে গঙ্গাকে সামনে রেখে সোজা রাস্তা। ডান দিক বাঁ দিক করে কী কী সব ডায়াগ্রামের মতন এঁকে বুঝিয়ে দিয়েছিলেন সেটা আজ আর স্পষ্ট মনে নেই। একটা ল্যান্ডলাইন নাম্বারও আমাকে দিলেন। বললেন, কথা বলতে ইচ্ছে হলে তুই এই নাম্বারে ফোন করবি। তারপর বললেন, শোন, আমি হুগলিতে খুব বেশি দিন হলো আসিনি। আমি বালির বঙ্গশিশু স্কুল থেকে ট্রান্সফার হয়ে এখানে এসেছি। তুই প্রতাপপুর ডাকঘরের সামনে পরাশর মুখার্জির বাড়ি বলবি। ওনার বাড়িটা ঠিক আমার বাড়ির কাছেই। উনি তোকে আমার বাড়িটা চিনতে সাহায্য করবেন। বর্ধমান আসার পরে উনি নামলেন। আমাকেও আসানসোল ইএমইউ ধরতে হতো, অগত্যা আমিও ওনার সাথে সাথেই নামলাম। উনি আমাকে বললেন, আমাকে তো এবার বেরোতে হবে, তোর ট্রেন ৩ নম্বর প্ল্যাটফর্মেই আসবে, দেরি আছে, আয় তোকে কিছু খাইয়ে দিই। আমার কোনো আপত্তি না শুনে উনি আমাকে একটা রেলের স্টলে নিয়ে একটা চিকেন প্যাটিস খাওয়ালেন। তারপরে হঠাৎ আমার মাথায় হাত রেখে বললেন, আয় একটু আশীর্বাদ করে দিই। আমি ততক্ষণে শিক্ষক হিসেবে ওনাকে শ্রদ্ধার সাথে সাথে ওনার প্রতি একটু আবেগপ্রবণও হয়ে পড়েছিলাম, ভালোবেসে ফেলেছিলাম। আমি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। উনি আশীর্বাদ করলেন। তারপরে হাত নাড়তে নাড়তে ওভারব্রিজের উপরে উঠে ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন। আমিও ট্রেন ধরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে সমস্ত কাজকর্ম আড্ডার মধ্যেও আমার মাথায় শুধু সাধন স্যারের বলা ওই কয়েন দুটোর কথাই ঘুরপাক খাচ্ছিল। যাদের এই নেশা আছে একমাত্র তারা ছাড়া বাকিদের বোঝানো খুবই শক্ত যে এ কী ভয়ানক নেশা। বাড়ি পৌঁছে ২-১ দিন পরে এসটিডি বুথ থেকে ওনাকে ফোন করলাম। সেই সময়ে মোবাইল ছিল না। কুশল বিনিময়ের পরে উনি বললেন যে বর্ধমান থেকে আজই ফিরেছেন, স্কুল জয়েন করেছেন। আমার একটা পুরনো হিরো রেঞ্জার সাইকেল ছিল, সেটাকে আমি ৭০০ টাকায় বেচে দিলাম। বাবার থেকে সেই মাসে ১,৫০০-এর বদলে নিয়েছিলাম
2,000 টাকা। আর আমাকে পায় কে? কয়েন তো আমার হাতের মুঠোয়। 3-4 দিন পরে বাড়ি থেকে কর্মস্থল শেওড়াফুলিতে ফিরে এলাম। শেওড়াফুলি স্টেশনে নেমে একবার সাধন স্যারকে ফোন করলাম, বললাম স্যার কয়েন দুটো আমি নেব। উনি আবার আমাকে বললেন, ওটা তুই নিলেই তো সবচেয়ে ভালো হয়, 3,000 টাকা নিয়ে আসিস, দিয়ে দেব। ব্যারাকপুরে আমার সঙ্গী ছিল আমারই বন্ধু তপন, এটা আগেই বলেছি। ও সায়েন্স থেকে আর্টসে কনভার্ট করে গ্র্যাজুয়েশন করেছিল, ওর পরীক্ষা ছিল। ও আমাকে বলল, আনন্দ কয়েকদিন তোকে একাই থাকতে হবে, পরীক্ষার পরে একবারে আমি আমার গ্রামের বাড়ি হয়েই ফিরব। সকালে ও বেরিয়ে গেল বাড়ির দিকে। সেই দিনই আমি গিয়ে হাজির হয়েছিলাম আমার আরেক বন্ধু কৌশিক ভট্টাচার্যর বাড়িতে। কৌশিক আমার ছেলেবেলার বন্ধু, ওকে আর আলাদা করে এখানে পরিচয় করানোর কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। ওর বাবা অম্বানাথ ভট্টাচার্য মানে এএনবি স্যার ছিলেন আমার বাবার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এএনবি স্যার স্বেচ্ছাবসর নিয়ে ব্যারাকপুরের বাড়িতেই থাকতেন। আমি, তপন, কৌশিক আবার একটা রিইউনিয়ন হয়েছিল সেই সময়ে। আমি কাঁদো কাঁদো হয়ে এনবি স্যারকে বললাম, স্যার আমার 1,000 টাকা হারিয়ে গেছে, এখন এখানে আমার কি করে চলবে? বাবা এত টাকা হারিয়ে ফেলেছি শুনলে ভীষণ বকবেন। স্যার শশব্যস্ত হয়ে বললেন, ঘাবড়াস না বাবা, চিন্তা করিস না বাবা, আয় 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 ঘরে আয়, ইত্যাদি ইত্যাদি বলে আমার মাথায় হাতটা বুলিয়ে আমাকে গুনে গুনে 12টা 100 টাকা নোট দিয়েছিলেন। আমি সেটা নিয়ে তাড়াতাড়ি গেস্ট হাউসে এসে সব টাকাগুলো জড়ো করে দেখলাম কয়েন কিনেও এই মাস আরামসে আমাদের গুজারা হয়ে যাবে। অতএব নো চিন্তা, ডু ফুর্তি। সেই দিন বিকেলে বাজারে এসে আবার সাধন স্যারকে ফোন করলাম, স্যার আসছি তাহলে টাকাটা নিয়ে। উনি বললেন, সাবধানে আসবি, আমি তোর জন্য অপেক্ষা করব আমার ঘরে। পরের দিন বিকেলবেলায় বেরোনোর আগে শেওড়াফুলি স্টেশনে পৌঁছে আরেকবার স্যারকে ফোন করলাম, স্যার আসছি কিন্তু তাহলে। অন্য দিক থেকে অমায়িক গলায় স্যার বললেন, আমি স্কুল থেকে চলে এসছি, তোর জন্যেই অপেক্ষা করছি, চলে আয়। বলে আরও যোগ করলেন, আমি আউটসাইডার, আমাকে কিন্তু এখানে কেউ চেনে না, তুই পরাশর মুখার্জির বাড়িতে গিয়ে আমার নাম বলবি, তার পাশের বাড়িটাতেই কিন্তু আমি থাকি। ওনার বাড়ি থেকে বেশ কয়েক গজ দূরেই দেখবি একটা পুরানো দোতলা বাড়ি, যার সবচেয়ে বড় আইডেন্টিটি মার্ক হচ্ছে বাড়িটার গায়ে কিন্তু কোনো প্লাস্টার নেই। একটু পুরনো বাড়ি, তোর চিনতে অসুবিধা হবে না আশা করি। ঠিক আছে স্যার, ঠিক আছে বলে আমি ফোন রেখে দিলাম। আমার তর সইছিল না। ব্যান্ডেল লোকাল ধরে হুগলি স্টেশনে নামলাম। প্রতাপপুর ডাকঘরের কাছে বলেছিলেন। আমার তো জায়গা, দূরত্ব ইত্যাদি সম্পর্কে কোনো ধারণাই ছিল না, তাই হাঁটা শুরু করেছিলাম। ওরে বাপ, রাস্তার ফুরোয় না, কোথায় হুগলি স্টেশন আর কোথায় প্রতাপপুর ডাকঘর, একেবারে উত্তর মেরু দক্ষিণ মেরু। হাঁটতে হাঁটতে পায়ের খিল খুলে যাওয়ার উপক্রম। প্রায় আধ ঘন্টা হেঁটে ডাকঘরের কাছে উপস্থিত হলাম। এসে একজনকে সেই বিলের উল্টো দিকে লেখা ডায়াগ্রাম আর ঠিকানাটা দেখাতে সে বলল, হ্যাঁ সেই গলি আর পরাশর মুখার্জির বাড়ি আছে বটে, তবে তার পাশে সাধন দত্ত বলে কেউ আছেন কি না সেটা তার জানা নেই। এই গল্পটি যারা শুনছেন এখানে তাদেরকে একটা কথা জানিয়ে রাখাটা জরুরি, যে এই যে বিলটা আপনারা দেখছেন এটা কিন্তু সেই সাধন দত্তর এঁকে দেওয়া বা ঠিকানা লিখে দেওয়া অরিজিনাল বিলটা নয়, সেটা আমারই অসাবধানতাবশত খোয়া গেছে। আমি এই ঘটনার মেজাজ বা আবহের স্বার্থে এইটাকে বানিয়েছি। এই বিলটা সেই আসল বিলটা নয়।
যাই হোক, সেই লোকটির দেখানো মতো সেই বাড়ির কাছে এসে দেখলাম পরাশর মুখার্জির নেম প্লেটও লেখা আছে বাড়ির গেটে। ভাবলাম, যাক বাবা, এই বাড়ির লোককে ডেকে অন্তত কনফার্ম করতে হলো না। এই বাড়ির পাশে ঠিক নয়, সামান্য দূরে একটু ঝোপঝাড় পেরিয়ে একটা হলুদ বাড়ি আছে। স্যারের হিসাব মতো সেটাই তার বাড়ি হওয়া উচিত। কিন্তু সেই বাড়ির গেটের কাছে গিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। স্যার বলেছিলেন পুরনো বাড়ি, কিন্তু বাড়ির সামনে এসে আমার মনে হলো এ কি পুরনো বাড়ি নাকি হানা বাড়ি? এ তো ঠিক বাড়ি নয়, ছোট্ট দোতলা ধ্বংসপ্রায় বহু পুরনো একটা ফরাসি বা ব্রিটিশ হেরিটেজের মতন। এর ভেতরে কি মানুষ থাকে নাকি? যাই হোক, ভেতরটা হয়তো অন্যরকম হতেও পারে। আমি কলকাতায় এমন কিছু বাড়ি দেখেছি যেগুলোকে বাইরে থেকে দেখে খণ্ডহর মনে হলেও ভেতরে বেশ গুছিয়েই কিন্তু লোকজন থাকে। এটাও তেমনই হতে পারে। জং ধরা গেট খুলে বাড়ির ভেতরে ঢুকলাম। একটা কর্কশ শব্দ করে গেটটা খুলেছিল। আমার মনে হয়েছিল এই গেট বহু দিন কেউ খোলেই। একদম জীর্ণ বাড়ি, মনে হচ্ছিল এক্ষুনি ঘাড়ের ওপর ভেঙে পড়বে। চতুর্দিকে আগাছা, পুরনো দরজা, তালা নেই, জানালা খড়খড়ি, সবই প্রাগৈতিহাসিক আর ভগ্নপ্রায়। জায়গায় জায়গায় উই ধরা। না, এ বাড়িতে মানুষ থাকা অসম্ভব। আমারই মনে হয় কোথাও ভুল হচ্ছে। আশেপাশে অন্য কোনো হলুদ দোতলা বাড়ি আছে কি না দেখতে হবে। আর পরাশর মুখার্জিকে না জিজ্ঞেস করে এদিকে আসাটাও মনে হয় ভুলই হয়ে গেল। বিকেল পড়ে আসছিল। সেই পড়ন্ত বিকেলে আমার মনে হলো বাড়িটাতে বিজলি বাতির কানেকশানও বোধহয় নেই। ভেতরে ঢুকলাম এবং একদম নিঃসন্দেহ হলাম যে এটা একটা পরিত্যক্ত খণ্ডঘর ছাড়া আর কিছুই নয়। ঘরটা খুব ছোট, ছোট না বলে বৈঠকখানা বলা যায়। পাশে একটা দরজা, সেখান দিয়ে দোতলায় যাওয়ার একটা ভাঙা সিঁড়ি নজরে এলো। পুরো মেঝে ধুলোয় ভর্তি, জায়গায় জায়গায় মেঝে ফেটে আগাছা বেরিয়ে গেছে। না, কাজ নেই বাবা আর ভেতরে গিয়ে। জাস্ট বাইরে বেরিয়ে যাওয়ার কথা ভাবছি, এমন সময় হঠাৎ সামনে নোংরা তাকটার দিকে নজর গেল। পুরু ধুলোর আস্তরণের ওপরে একটা বাক্স। শ্যাকরারা গয়না ডেলিভারি দেয় যে বাক্সের মধ্যে, অনেকটা সেই রকমই একটা বাক্স, কিন্তু মাকড়সার জাল আর ধুলো ভর্তি নোংরা তাকের মধ্যে ওই রকম প্রায় নতুন একটা বাক্স ভীষণ বেমানান। কেন জানি না আমার মনে হচ্ছিল যে আমি এই ঘরে ঢোকার জাস্ট কয়েক মিনিট আগে কেউ বাক্সটা তাকের ওপরে রেখে গেছে, কারণ বাক্সটার গায়ে এতটুকুও ধুলোবালি নেই। আমি আস্তে আস্তে গিয়ে বাক্সটা হাতে নিলাম, কৌতূহলবশত খুলেও ফেললাম। খুলেই চমকে গেলাম। বাক্সের ভেতরে দুটো ব্রিটিশ আমলের 1 টাকার রুপোর কয়েন। একটার পেছনে জর্জ দ্য ফিফথ, আরেকটার পেছনে কুইন ভিক্টোরিয়ার ছবি। আরে, এগুলোই তো স্যার আমাকে দেবেন বলেছিলেন। তার মানে তার মানে আমি ঠিক জায়গাতেই এসেছি। কিন্তু এখানে স্যার ভাড়া নিয়ে বসবাস করেন, এটা কিছুতেই বিশ্বাস করা যায় না। তার মানে আমার কি বুঝতে ভুল হয়েছিল? স্যার হয়তো মিট করার জন্য এই অ্যাড্রেসটা আমাকে দিয়েছিলেন। কিন্তু এত বড় ভুল হবে আমার? এত জায়গা থাকতে এই ভুতুড়ে বাড়ির ভেতর স্যার আমায় ডাকলেন কেন? আর বাক্সটা রেখে তিনি গেলেনই বা কোথায়?
আমি ছোট ঘরটার ভেতর দিয়ে ভাঙা সিঁড়িটার কাছ দিয়ে একবার জোরে ডাকলাম, স্যার, আপনি কোথায়? আমি আনন্দ, দেখা করতে এসেছি। আমার আওয়াজটা পলেস্তরা খসা দেওয়ালে যেন ক্ষুধিত পাষাণের সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায় আওয়াজের মতো প্রতিধ্বনিত হয়ে আবার আমার কানেই ধাক্কা মারে। আবার ডাকলাম, স্যার, স্যার আছেন? উত্তরে কোনো নিশাচর পাখির ডানা ঝটপটানি ছাড়া আর কিছুই পেলাম না। আমার কাছে গোটা ব্যাপারটাই কেমন যেন দুর্বোধ্য আর গল্পের মতো মনে হচ্ছিল। আমি আর সময় নষ্ট না করে দ্রুত বাড়িটার বাইরে বেরিয়ে এলাম। হাতে তখনও কয়েন দুটো ধরা। সেটা নিয়ে যাব নাকি যেখানেই ছিল সেখানেই রেখে দেব চিন্তা করছিলাম। বিকেল শেষে সন্ধে নামবো করছে। একবার ভাবলাম, কয়েন দুটো তো পেয়ে গেছি, টাকাটা কি তাহলে সেই তাকের উপরেই রেখে দেব? বেশিক্ষণ এই জায়গায় আমার না থাকাই ভালো। তারপরেই ভাবলাম, এটা পাগলামি হয়ে যাবে। ফোন নাম্বার তো আছেই, স্কুলের ঠিকানাও আছে, কোনোভাবে দেখা করে স্যারকে টাকাটা দিয়ে দিলেই হবে। কিন্তু স্যার গেলেন কোথায়? আরেকবার জোরের সঙ্গে ডাক দিলাম, স্যার। কোনো সাড়া নেই। আর আমি ভাবতে পারছিলাম না, অস্বস্তি হচ্ছিল। দ্রুত পায়ে কয়েন দুটো হাতে চেপে ধরে গেটের দিকে পা বাড়ালাম। শুকনো পাতার উপরে নিজের পায়ের আওয়াজটাই কেমন যেন একটা ভয় ধরানো আবহ তৈরি করেছিল। গেটের বাইরে এসে যেন নতুন জীবন পেলাম মনে হলো। ততক্ষণে একদম সন্ধে নেমে গেছে। ঘন আকাশের গায়ে কেউ যেন কালচে নীল রং গুলে দিয়েছে। ঘরে ঘরে হলুদ হলুদ আলো জ্বলে উঠেছে। পরাশর মুখার্জির বাড়ির সামনে এসে দাঁড়ালাম। এখান থেকে সেই হেরিটেজটাকে একটা প্রেত কুড়ির মতো লাগছিল। আমি এতক্ষণ ওটার ভেতরে ছিলাম এটা ভেবেই আমার হাত পা অসাড় হয়ে আসছে। ডাকাডাকি করার পর এক ভদ্রলোক বেরিয়ে এলেন, নিজেকে পরাশর মুখার্জি বলে পরিচয়ও দিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে বললেন সাধন দত্ত বলে উনি কাউকে চেনেনই না। আমি যে বাড়ি দেখাচ্ছি সেই বাড়িতে ওনার স্মরণাতীত কাল থেকে কোনো লোকজনের বসবাস নেই। আমার পক্ষে বিষয়টা বিশ্বাস করা শক্ত হয়ে দাঁড়ালো। আমি ওনাকে বললাম, আমি তাহলে এখানে এলাম কিভাবে বলুন? উনি বললেন, তোমার ঠিকানা বুঝতে ভুল হয়েছে। কয়েন দুটো বের করে ওনাকে দেখানো সম্ভব ছিল না। আমি তখন সাধন স্যারের সেই ঠিকানা লেখা আর ডায়াগ্রাম আঁকা বিলটা বের করে ওনাকে দেখালাম। বললাম, এটাও কি মিথ্যে নাকি? উনি নিজে এঁকে ঠিকানা বুঝিয়ে দিয়েছেন আমাকে। পরাশরবাবু তার কোনো সদুত্তর দিতে পারলেন না, তবে দেখলাম উনিও বেশ আশ্চর্য হয়ে গেছেন। সেখান থেকে বেরিয়ে আমি 100% নিশ্চিত হওয়ার জন্য আশেপাশের কিছু বাড়িতেও জিজ্ঞাসা করলাম। সব জায়গায় একই উত্তর পেলাম, সাধন দত্ত বলে এখানে কেউ থাকেন না। যে বাড়িতে আমি ঢুকেছিলাম সেখানে থাকার তো প্রশ্নই আসে না। আমার আর শারীরিক মানসিক কোনো ক্ষমতাই অবশিষ্ট ছিল না। কোনো মতে একটা রিক্সা ভাড়া করে হুগলি স্টেশনে পৌঁছালাম। সেখানে একটা এসটিডি বুথ থেকে স্যারের দেওয়া নাম্বারটা ডায়াল করলাম। আশ্চর্যের বিষয়, অন্য প্রান্তে ফোনটা বেজেই গেল, কেউ তুলল না। আমার ব্রেন ব্লক হয়ে যাচ্ছিল।
কোনো রকমে শেওড়াফুলিতে নেমে নৌকো ধরে ঘাট পার হয়ে ব্যারাকপুরের বৌদির হোটেলে ঢুকে দুটো রুটি মুখে দিয়ে গেস্ট হাউসে ফিরে এলাম। কয়েন দুটো তাকের উপরে রেখে দিলাম। সব হিসেব নিকেশ কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছিল। রাত্রে শুয়ে ঘুম আসছিল না। সারাটা দিন ধরে কি যে হলো, কি যে ঘটলো, কিচ্ছু বুঝতে পারছিলাম না। সব ঘটনা প্রথম থেকে মনে পড়ছিল। এ কিভাবে সম্ভব? কখন চোখ জড়িয়ে আসছিল বুঝতে পারিনি। রাত কত জানি না। মনে হলো আমার মাথার কাছে একটা ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। বেঁটে খাটো চেহারা, মাথায় টাক, অবিকল যেন সাধন স্যার। ঠং করে একটা শব্দে ধড়মড় করে উঠে বসলাম। না, কেউ তো নেই। খাওয়াটা হজম হয়নি ঠিকঠাক। দুঃস্বপ্ন দেখছিলাম। সমস্ত শক্তি এক করে উঠে গিয়ে আলোটা জ্বালালাম। ঘর ঝকমকিয়ে উঠল আলোয়। সব স্বাভাবিক, শুধু কয়েন দুটোর মধ্যে একটা কিভাবে জানি তাক থেকে নিচে পড়ে গেছে। আমার গা গুলোচ্ছিল, বমি বমি পাচ্ছিল। বাইরে গিয়ে খানিক বমি করার পরে অস্বস্তি ভাবটা কিছুটা কমলো বলে মনে হলো। রুটির সাথে খাওয়া তরকারিটা যাচ্ছে তাই ছিল। কয়েনটা তাকে তুলে রেখে মুখ হাত ধুয়ে আবার রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়লাম। আর আলো নেভাইনি। ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে অনেকটাই ঠিক লাগছিল। তাকের দিকে তাকিয়ে দেখলাম কয়েন দুটো যেমনকার তেমন স্বাভাবিকভাবেই রাখা। সকালের স্বাভাবিক কাজকর্ম সেরে তৈরি হয়ে বাইরে বেরোলাম। আজ আর কাজে যাব না। সোজা প্রথমে গেলাম স্থানীয় ফোন বুথে। স্যারের নাম্বারটা ডায়াল করলাম। অন্য প্রান্ত থেকে একটা মেয়েলি গলায় আওয়াজ এলো। কে বলছেন? আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, সাধন স্যারকে একটু দিন তো, বলুন আনন্দ ফোন করেছে, কথা বলবে। সাধন স্যার? কোন সাধন স্যার? এটা রং নাম্বার। অন্য প্রান্ত থেকে জবাব এলো। রং নাম্বার মানে? এটা সাধন দত্তের ফোন নাম্বার নয়। না, এটা হুগলি মিউনিসিপ্যালিটির ফোন নাম্বার। আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন। হ্যাঁ? বলে কি? মিউনিসিপ্যালিটি? ফোন রেখে দিয়ে পকেট থেকে বিলটা বের করে একটা একটা করে নম্বর আবার কেটে কেটে ডায়াল করলাম। একদম কোনো ভুল নেই। রিং হলো এবং আবার যথারীতি সেই ভদ্রমহিলাই ফোন তুললেন। আশ্চর্য! এ এ কিভাবে সম্ভব? আমি গত 7-8 দিন এই নাম্বারে একাধিকবার ফোন করেছি এবং প্রত্যেকবারই সাধন স্যার ফোন তুলে আমার সাথে কথা বলেছেন। তাহলে টেলিফোন এক্সচেঞ্জে গিয়ে এনকোয়ারি করার মতন সোর্স আর লেভেল কোনোটাই আমার নেই। থানায় গিয়ে সব কথা খুলে বললে সোজা আমাকে মানকুণ্ডুর পাগলা গারদে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবে। কি করা যায়? আবার আমি হুগলির উদ্দেশ্যে ট্রেন ধরলাম। হুগলি গার্লস স্কুলের গেটের কাছে ঢোকার মুখে গেট কিপার আমাকে আটকে দিলেন। আবার বলছি, স্কুলের নামটা আমি হয়তো ভুলও লিখতে পারি। গেট কিপার আটকানোয় আমি বুঝলাম যে গার্লস স্কুল, তাই কিছু প্রতিবন্ধকতা আছে। আমি তাকে বললাম, ঠিক আছে, আমি বাইরেই দাঁড়াচ্ছি, আপনি একটু
সাধন স্যারকে কাইন্ডলি ডেকে দিন, বলুন আনন্দ এসেছে, কথা আছে। আপনি কোন সাধন স্যারের কথা বলছেন? এখানে তো ওই নামের কোনো স্যারই নেই, গার্ড আমায় রিপ্লাই দিল। গেট কিপারের উত্তর শুনে আমার তো আবার মাথা ঘোরা শুরু হয়ে গেল। বললাম, সাধন স্যার মানে সাধন দত্ত, হিস্ট্রির টিচার, বালির বঙ্গশিশু বিদ্যালয় থেকে নতুন এখানে ট্রান্সফার হয়ে এসছেন। সিকিউরিটি আবার আমাকে উত্তর দিল, এখানে সাধন দত্ত নামে এবং অন্য কোনো স্কুল থেকে ট্রান্সফার হয়ে কেউই এর মধ্যে আসেননি। আমি বললাম, আপনি একবার হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের সাথে আমাকে দেখা তো করতে দিন, আপনার নলেজে হয়তো বিষয়টা নাও থাকতে পারে। এইবারে লোকটা রেগে গেল, বলল, আমার এই স্কুলে কত বছর চাকরি হয়েছে আপনি জানেন, ফালতু কথা কেন বলছেন? আমি বুঝলাম যে এনার সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই। হঠাৎ আমার মনে হলো আমি তো মিউনিসিপ্যালিটির ফোন নাম্বারটাতেই ওনাকে এ পর্যন্ত বরাবর পেয়েছিলাম, তাহলে উনি কি মিউনিসিপ্যালিটিতেই আসলে কাজ করেন? কিন্তু মিউনিসিপ্যালিটিতে কাজ করা একটা মানুষ খামোখা নিজেকে স্কুল মাস্টার হিসেবে আমার কাছে পরিচয় দিতে যাবেনই বা কেন? আমি সোজা হুগলি মিউনিসিপ্যালিটিতে গিয়ে হাজির হলাম। সেখানকার ক্লার্ক আমাকে বললেন, সাধন দত্ত নামে এখানে কেউ কাজ করে না। হতভম্ব আমি আবার স্টেশনে ফিরে এলাম আর গেলাম সোজা বালির বঙ্গশিশু স্কুলে। সেখানকার ক্লার্কও আমাকে আরও হতভম্ব করে দিয়ে বললেন, সাধন দত্ত নামের কোনো ইতিহাসের শিক্ষকের বদলি হওয়া তো দূরস্থান, ওই নামের কোনো শিক্ষক এই স্কুলে কখনো ছিলেনই না। এইবার আমার মনে হচ্ছিল যে আমি বোধহয় সত্যিই পাগল হয়ে যাব। যে মানুষটার সাথে প্রায় 2 ঘন্টা ট্রেনে সহযাত্রী হয়ে সফর করলাম আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বললাম, ফোনে কথা বললাম, দুটো ব্রিটিশ সময়কার কয়েন এই মুহূর্তে সেই মানুষটার উপস্থিতির প্রমাণ হিসেবে আমার নিজের জিন্সের পকেটে নিয়ে ঘুরছি, অথচ সেই মানুষটার কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছি না। স্ট্রেঞ্জ ম্যাটার। এরপর সোজা হাওড়ায় নেমে বাস ধরে ওয়েলিংটন মোড়ে SUCI পার্টি অফিসে ঢুকলাম। তখন আজকের মতন এত গভীরভাবে পার্টির সাথে জড়িত ছিলাম না। যুব সংগঠনের কয়েকজন নেতাকর্মী বাদে সবাইকে চিনতাম বা পরিচয়ও ছিল এমনটা নয়। বাবলুদাকে চিনতাম, সব কথা ভেঙে না বলে ওনাকে শুধু এইটুকুই জিজ্ঞেস করেছিলাম, সাধন দত্ত বলে হুগলি বা বর্ধমানে কি আমাদের দলের কোনো দরদি বা সমর্থক আছেন? আমার সাথে তার ট্রেনে পরিচয় হয়েছিল। বাবলুদা বললেন, থাকতেও পারেন, কর্মী হলে হয়তো আমি তোমাকে বলতে পারতাম, কিন্তু দরদি বা সমর্থক তো বহু আছেন, এভাবে তো বলা মুশকিল আনন্দ। আমি বললাম, কমরেড সুকোমল দাশগুপ্তকে উনি চিনতেন বলেছিলেন। বাবলুদা বললেন, হতেই পারে। এরপরে আর একটাই জায়গায় আমি হয়তো এনকোয়ারি করতে যেতে পারতাম, সেটা হলো বর্ধমানে সাধন স্যারের নিজস্ব বাড়িতে, কিন্তু সেই বাড়ির ঠিকানাটাই তো আমি জানি না। ব্যাস, এইটুকুই ছিল আমার ইনভেস্টিগেশনের দৌড়। কয়েন দুটো আমার অ্যালবামে আজও সযত্নে সংরক্ষিত আছে। সাধন দত্ত শরীরী হন বা অশরীরী, যদি উনি এই ভিডিওটা কখনো দেখেন তাহলে আজও উনি আমার সাথে যোগাযোগ করে ওনার প্রাপ্য 3,000 টাকাটা যেদিন ইচ্ছে নিয়ে যেতে পারেন। এই ঘটনার সত্যতা নিয়ে কেউ আমাকে চ্যালেঞ্জ করলে আমি তাকে আজও হয়তো প্রতাপপুর ডাকঘর পর্যন্ত নিয়ে গিয়ে সেই পরাশর মুখার্জির বাড়িটা হাতড়ে হাতড়ে খুঁজেও বের করে দেখিয়ে দিতে পারি। অবশ্য আজও তিনি জীবিত আছেন কি না সেটা জানা নেই।
সেই রহস্যময় হলুদ বাড়িটা যদি না এতদিনে প্রমোটারের থাবায় ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টে পরিবর্তিত না হয়ে গিয়ে থাকে, তাহলে সেটা আজও নিশ্চয়ই সেখানে সেই রকমভাবেই আছে। শুধু দুটো প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে বেড়াই। এক, সাধন স্যার যদি শেষ পর্যন্ত কয়েন দুটো আমাকে বিনামূল্যেই দিয়ে দিলেন, তাহলে টাকার বিষয়ে আমার সাথে উনি এত বার্গেনিং করেছিলেন কেন? কেন বারবার ৩,০০০ টাকা দিতে হবে বলে জোর দিচ্ছিলেন? উনি কি আমাকে পরীক্ষা করে দেখছিলেন যে আমি কয়েন দুটো পাওয়ার ব্যাপারে কতটা আগ্রহী বা কতটা মরিয়া? ওনার ঠাকুমার স্মৃতির উপযুক্ত রক্ষক আমি সত্যিই হতে পারবো কি না, এটা কি উনি যাচাই করছিলেন? দুই, ঘটনার দিন রাতের বেলায় গেস্ট হাউসে আমি কি স্বপ্নই দেখেছিলাম, নাকি উনি সত্যিই এসেছিলেন?